তোমরা যারা 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমি তোমাদের জানাবো বাংলা লাস্ট মিনিট সাজেশন। এর পাশাপাশি ভিডিও শেষে তোমাদেরকে আমি জানাবো কিভাবে কম সময়ের মধ্যে এই কয়েকটি দিনের মধ্যে তোমরা পুরো কোর্সটাকে শেষ করতে পারবে এবং যথেষ্ট ভালো মার্ক তুলতে পারবে। সেটা কিভাবে সম্ভব আজকে আমি এই ভিডিও শেষে তোমাদেরকে তা জানাবো। তাই তোমরা আজকের ভিডিওটা একটু স্কিপ না করে দেখো। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রেখো। আর ভিডিওটা তুমি তোমার বন্ধু বা বান্ধবীদের মধ্যে একটু শেয়ার করে দিও। আজকে তোমাদের গল্প আছে দুটি, ভারত এবং ভারতবর্ষ। আমি তোমাদেরকে প্রথমেই বলবো, আমি যে ভারত এবং ভারতবর্ষ থেকে তোমাদের যে সাজেশনগুলি তোমাদেরকে জানাবো ভালো করে তোমরা বিষয়টা বুঝে নাও। তোমরা যে কোনো একটাকে ভালো করে মুখস্থ করে নাও। হয় ভারতবর্ষ থেকে আমি যে প্রশ্নগুলো তোমাদের জানাবো সমস্ত প্রশ্নগুলো ভারতবর্ষ থেকে ভালো করে প্র্যাকটিস করে নাও, কিংবা ভারত থেকে আমি যে প্রশ্ন তোমাদেরকে জানাবো সেই প্রশ্নগুলোকে তোমরা ভালো করে মুখস্থ করে নাও। তোমাদের পরীক্ষাতে মোট দুটো প্রশ্ন থাকবে, তোমাদের একটি প্রশ্ন লিখতে হবে। তুমি যে কোনো একটি গল্পের প্রশ্নগুলোকে যদি তুমি ভালো করে পড়ে যাও তুমি পরীক্ষায় 100% কমন পাবেই পাবে। প্রশ্ন যা আর নেই, যা ঝড় মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। প্রশ্ন দুর্যোগটির বর্ণনা দাও। দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল তা আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন, বাদার ভাত খেয়ে তো আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে। বাদা বলতে কি বোঝো? উদ্দিষ্ট ব্যক্তির এমন মনে হওয়ার কারণ কি? নেক্সট প্রশ্ন, দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে। কে কার প্রতি এরূপ আচরণ করেছিল? এরূপ আচরণের কারণ কি? এই তিনটে প্রশ্নকে আমি বলবো তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও। এর পাশাপাশি তোমরা উৎসব নাইয়া আর বড় পিসিমার চরিত্রটাও একটু দেখে যাও। আর যদি তোমরা পারো এই অংশগুলো একটু ভালো করে পড়ে যাও। পেটে ভাত নেই বলে উৎসব প্রেত হয়ে আছে, কিংবা আসল বাধাটার খোঁজ করা হয় না আর উৎসবের। এই দুটো প্রশ্ন তোমরা যদি এই ভাত থেকে প্রথমের 4টে প্রশ্ন ভালো করে তৈরি করে ফেলো, এই ভাত গল্প থেকে যাই পড়ুক না কেন তোমরা 100% লিখতে পারবে এবং আশা করছি এই 4টে প্রশ্ন করলেই তোমরা কমন পাবে। এরপর আসবো ভারতবর্ষ গল্পে। ভারতবর্ষ গল্প থেকে তোমাদেরকে আমি জাস্ট হাতে কোনো দুটো কি তিনটে প্রশ্ন বলবো, যেই দুটো তিনটে প্রশ্ন করলেই তোমরা 100% নিশ্চিত থাকতে পারো তোমরা কমন পাবে। আমি তোমাদেরকে স্পেশালি অনুরোধ করব যে ভারতবর্ষ গল্পটা কয়েকটা প্রশ্ন যদি তুমি মুখস্থ করতে পারো পরীক্ষায় তুমি বুক বাজিয়ে একটা প্রশ্নের উত্তর লিখে আসতে পারবে। পড়ন্ত বিকেলে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। প্রশ্ন দৃশ্যটির বর্ণনা করো। এইটাকে আবার বিভিন্ন ভাবে আসতে পারে। যেমন ধরো বললো কতক্ষণ সে মারমুখী জনতাকে আটকে রাখতে পারবে কে জানে। প্রশ্ন আসতে পারে কে, জনতা মারমুখী হওয়ার কারণ কি। আবার এই প্রশ্নটাই তোমাদের জন্য ঘুরিয়ে আসতে পারে দেখতে দেখতে উত্তেজনা ছড়ালো চারিদিকে। কিসের উত্তেজনা ছড়িয়েছিল চারিদিকে? এই প্রশ্নটাকে আবার তোমাদেরকে ঘুরিয়ে বলতে পারে ভারতবর্ষ গল্পে যে সাম্প্রদায়িকতার ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। দেখো একটা প্রশ্নকে যদি তুমি ভালো করে প্র্যাকটিস করে যাও তুমি কিন্তু এই প্রশ্নটাকে ভালো যাই প্রশ্ন তোমাদের আসুক না কেন তোমরা কিন্তু ঘুরিয়ে লিখতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। নেক্সট প্রশ্ন বলবো, বুড়ি তুমি হিন্দু না মুসলমান? এই অংশটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা প্রশ্ন দেখে যাও। তারপরে দেখা গেল এক অদ্ভুত দৃশ্যটা কি?
আমি কে তা দেখতে পাচ্ছিস নে? এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এর পাশাপাশি তোমাদেরকে বলবো ভারতবর্ষ গল্পের নামকরণের সার্থকতা লেখো। এইখানে তোমাদের বলে দিই, এই ভারতবর্ষ গল্পের নামকরণের সার্থকতাটা যদি তোমরা ভালো করে মুখস্থ করতে পারো, ভারতবর্ষ গল্প থেকে যাই পড়ুক না কেন তোমরা লিখতে পারবে। এই প্রসঙ্গে তোমাদের আমি জানিয়ে দিই নামকরণ লেখার নিয়মটা কি। দেখো, নামকরণ কিন্তু মূলত 3টা স্টেপে লিখতে হয়। প্রথমে তোমরা কি লিখবে না, লেখক বা লেখিকা নামকরণের মাধ্যমে গল্প বা কবিতার বিষয়বস্তুকে পাঠকের সামনে তুলে ধরেন। আমরা যেমন আয়নার সামনে দাঁড়ালে নিজেকে দেখতে পাই, ঠিক নামকরণের মাধ্যমেও লেখক গল্প বা কবিতার বিষয়বস্তুকে আমাদের সামনে তুলে ধরেন। যদিও বা শেক্সপিয়ার বলেছে হোয়াট ইজ ইন নেম, নামে কি আসে যায়, তবুও কিন্তু নামকরণের গুরুত্ব অপরিসীম। এরপর তোমরা লিখতে পারো যে নামকরণ বিভিন্ন ভাবে হতে পারে, কখনো চরিত্র কেন্দ্রিক, কখনো বিষয়বস্তুকে কেন্দ্র করে হতে পারে, আবার ব্যঞ্জনা ধর্মীয় কিন্তু হতে পারে। এইভাবে তোমরা নামকরণটা প্রথমে লিখবে। লেখার পরে গল্পের বিষয়বস্তুটা নামকরণকে যে কেন্দ্র করে হয়েছে সেটা কিন্তু তোমরা লিখবে এবং সবার শেষে লিখবে। সুতরাং আমরা বলতে পারি ভারতবর্ষ গল্পের নামকরণের সার্থকতা যথাযথ ও সার্থক হয়েছে। যদি তোমরা এইটা লিখতে পারো তাহলে কিন্তু নামকরণে কোনো সমস্যা আসবে না। এই যে আমি বললাম যে নামকরণ মানে এটা আরও একটা প্রশ্ন, তা কিন্তু নয়। এই কয়েকটি প্রশ্ন যদি তুমি ভারতবর্ষ থেকে করতে পারো 100% আমি তোমাদেরকে বলছি তোমরা বুক বাজিয়ে একটা প্রশ্ন পরীক্ষায় পাবে, নিশ্চিত থাকতে পারো। এরপর আসবো কবিতা থেকে 2টো প্রশ্ন পড়ে তোমাদের লিখতে হয় একটি প্রশ্ন। আমি তোমাদেরকে 3টে কবিতা বলবো, এই 3টে কবিতাকে ভালো করে প্র্যাকটিস করে নাও এই প্রশ্নগুলি। প্রথমে আমি তোমাদের বলবো রূপনারায়ণের কুলে, এই কবিতা থেকে তোমরা এই অংশগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও। চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, কবি নিজেকে কিভাবে আঘাত ও বেদনার মাধ্যমে দিয়ে নিজেকে চিনতে পেরেছেন তা নিজের ভাষায় লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য যে বড় কঠিন, কঠিনকে আমি ভালোবাসিলাম, এই অংশটাও আরো গুরুত্বপূর্ণ। প্রশ্ন হতে পারে যে সত্য কেন কঠিন, কবি কেন কঠিনকে বা সত্যকে ভালোবেসেছিলেন। এর পাশাপাশি তোমরা এই কবিতা থেকে প্রশ্ন ভালো করে তৈরি করে নাও। জানিলাম এই জগৎ স্বপ্ন নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই অংশটা। প্রশ্ন আসতে পারে রূপনারায়ণের কুলে কবিতায় কবির এমন মনে হওয়ার কারণ কি। আবার ধরো তোমাদেরকে বললো সে কখনো করে না বঞ্চনা, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। এই কয়েকটি অংশ যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও, তোমাদেরকে বলছি তোমরা কিন্তু একটা প্রশ্ন আসার চান্স অত্যন্ত প্রবল। নেক্সট যে কবিতাটা বলবো, এই কবিতাটা যদি তোমরা ভালো করে একটা কি 2টো প্রশ্ন প্র্যাকটিস করে নাও, এই বছরের জন্য কিন্তু এই কবিতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হলো ক্রন্দনরতা জননীর পাশে। এই কবিতা থেকে তোমরা মাত্র 2টো প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করে নাও। প্রথম প্রশ্ন, আমি তা পারি না, কে কি পারেন না, এই পরিস্থিতিতে কবির কি করা উচিত বলে তিনি মনে করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্ন, ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় জননীকে কবি ক্রন্দনরতা বলেছেন কেন, এই পরিস্থিতিতে কবির কি করা উচিত বলে কবি মনে করেন, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 2টো প্রশ্ন যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও, তাহলে এই কবিতা থেকে যাই পড়ুক না কেন, যেমন ভাবে প্রশ্নকে ঘুরিয়ে দিক না কেন, তোমরা কিন্তু উত্তর লিখে আসতে পারবে। আমি প্রশ্নগুলো আবার রিপিট করছি, কারণ 2022 সালের জন্য এই কবিতাটা ক্রন্দনরতা জননীর পাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা যেতেই পারে যে একটা এখান থেকে এই বছরে আসার চান্স অত্যন্ত প্রবল। আমি প্রশ্নগুলোকে আবার রিপিট করছি। আমি তা পারি না, কবি কি পারেন না, কবির এমন
পরিস্থিতিতে কি করা উচিত বলে কবি মনে করেছেন? ক্রন্দনতা জননীর পাশে কবিতায় জননীকে ক্রন্দনতা বলেছেন কেন? এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে কবি মনে করেছেন? এই দুটো প্রশ্নকে যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও, আমি আবারও বলছি, তোমরা 100% কমন পাবে। এর পাশাপাশি যেটা এই বছরে আসার চান্স আরো প্রবল, সেটা হলো আমি দেখি। তোমাদেরকে আমি আবারও বলছি, 3টে কবিতা বললাম, রূপনারায়ণের কুলে, আমি দেখি এবং ক্রন্দনতা জননীর পাশে। এই 3টে কবিতা তোমাদেরকে আমি বলছি, তার মধ্যে এই বছরের জন্য অত্যন্ত প্রবল ক্রন্দনতা জননীর পাশে এবং আমি দেখি, এই দুটো কিন্তু আসার চান্স 100% রয়েছে। আমি দেখি কবিতা থেকে তোমাদের প্রথম প্রশ্ন, এখনকার দিনে বৃক্ষরোপণ ও বন সৃজনের প্রয়োজনীয়তার পরিপ্রেক্ষিতে কবি আমি দেখি কবিতাটি কতখানি প্রাসঙ্গিকতা রয়েছে তা আলোচনা করো। এই প্রশ্নটা একটু ভালো করে তোমরা প্র্যাকটিস করে নাও। নেক্সট প্রশ্ন, ওই সবুজের ভীষণ দরকার। ওই সবুজ বলতে কি বুঝিয়েছেন, এ কথা বলার কারণ কি? প্রশ্ন আসতে পারে, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন কিন্তু এটা। প্রশ্ন আসতে পারে, চোখ তো সবুজ চাই, দেহ চাই সবুজ বাগান, গাছ আনো বাগানে বসাও। কবি এই রকম মনোভাবের কারণ কি? এই কয়েকটি প্রশ্ন যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তোমরাও কবিতা থেকে 100% কমন পাবে। নাটক অংশ, তোমাদের সিলেবাসে রয়েছে 2টি নাটক, একটি হলো নানা রঙের দিন এবং একটি হচ্ছে বিভাব। আমি তোমাদেরকে প্রথমেই বলবো, আমি যে সাজেশনগুলো তোমাদেরকে জানাবো, হয় নানা রঙের দিন ভালো করে প্র্যাকটিস করে নাও, কিংবা বিভাবের এই প্রশ্নগুলি ভালো করে তোমরা প্র্যাকটিস করে নাও, তাহলেই কিন্তু যথেষ্ট। সময়টা কম, এইভাবেই তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে। দুটোকে তোমাদের করার কোনো প্রয়োজন নেই। আমি তোমাদেরকে ইউটিউবের বুকে বলছি, দুটো নাটককে তোমরা পড়ে রাখো টেক্সটটা, কারণ শর্ট প্রশ্ন তোমাদের এখান থেকে কিন্তু আসবেই। সেই জন্য তোমরা পড়ে রাখো, কিন্তু বড় প্রশ্নের জন্য 5 নম্বরের জন্য যে কোনো একটা নাটককে তোমরা চুজ করে নাও, হয় নানা রঙের দিন কিংবা বিভাব। এই দুটো নাটকের মধ্যে কোনো এক নাটককে যদি ভালো করে তোমরা প্র্যাকটিস করে দাও, এই কয়েকটা দিন একটা প্রশ্ন তোমরা কমন পাবে। নানা রঙের দিন থেকে প্রথম প্রশ্ন, অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। সারাদিন লোক খেটে খুটে এলে তাদেরকে আনন্দ দেওয়াই হলো আমাদের নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য। বক্তার এ কথা বলার কারণ লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবার তোমাদের প্রশ্ন আসতে পারে, নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, যারা সব বলে তারা গাধা। এ কথা বলার কারণ কি? আবার এই প্রশ্নটাকে তোমাদেরকে ঘুরিয়ে বললো, তোমার ওই পাবলিক মানে টিকিট কাটা পাবলিক আমি কাউকে বিশ্বাস করি না, কেন রজনীকান্ত এই কথা বলেছেন? আবার প্রশ্ন আসতে পারে, নানা রঙের দিন নাটকে থিয়েটারের টিকিট কেনা খদ্দেরকে রজনীকান্ত কেন বিশ্বাস করেন না, তা লেখো। এইভাবেও কিন্তু এই প্রশ্নটা আসতে পারে। 2 নম্বর প্রশ্ন তোমাদেরকে আমি বলবো, রজনীকান্তের চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, সহকারে তোমরা প্র্যাকটিস করে নাও। 3 নম্বর প্রশ্ন তোমাদেরকে আমি জানাবো, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ। কে কাকে এ কথা বলেছে, এ কথা বলার কারণ কি বা এ কথাটির তাৎপর্য লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবার তোমাদের প্রশ্ন আসতে পারে, আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এ কথা বলেছে, এ কথা বলার কারণ কি? এই নাটক থেকে আমি আরেকটা তোমাদেরকে বলবো প্রশ্ন করে যেতে, আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই। কে লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমায়, তার কারণ কি? এই প্রশ্নটা তোমরা একটু পারলে দেখে যাও। নানা রঙের দিন থেকে যদি তুমি এই হাতে গোনা কয়েকটি প্রশ্ন প্র্যাকটিস করে নাও, একটা প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে। এরপর আসবো বিভাব নাটক। যারা বিভাব নাটক থেকে প্রশ্ন লিখতে যাও তাদের জন্য প্রথম, বিভাব নাটকের নামকরণের তাৎপর্য লেখো। বিভাব নাটকে যে নাট্যরীতি প্রকাশ পেয়েছে তা আলোচনা করো।
আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত ছিল অভাব নাটক। অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। বুদ্ধিটা যে কি করে এলো তা বলি। কোন বুদ্ধির কথা এখানে বলা হয়েছে, কিভাবে সেই বুদ্ধিটি এসেছিল তা সংক্ষেপে লেখো। প্রশ্ন, এই পড়ে বুকে ভরসা এলো। কি পড়ে বক্তার বুকে ভরসা এসেছিল? প্রসঙ্গ উল্লেখ করে ভরসা পাওয়ার তাৎপর্য লেখো। আর একটা তোমাদেরকে প্রশ্ন বলবো, এমন সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম। এমন সময় বলতে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে? সাহেবের নাম কি? তিনি কি লিখেছিলেন? এই কয়েকটি প্রশ্ন লাস্ট এই কয়েকটি দিন যদি প্র্যাকটিস করে নাও, তোমরাও কিন্তু একটা প্রশ্ন কমন পাবেই পাবে। হয় বিভাগ ভালো করে প্র্যাকটিস করে নাও, কিংবা নানা রঙের দিন ভালো করে প্র্যাকটিস করে নাও। এরপর আসবো তোমাদের পরীক্ষায় থাকে আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, আর থাকে অলৌকিক ভারতীয় গল্প। এই দুটো থেকে দুটো প্রশ্ন তোমাদের দেওয়া হয়, তোমাদের লিখতে হয় একটি প্রশ্ন। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে প্রথম প্রশ্ন তোমাদের জন্য লিখে নাও। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কবির সমাজ সচেতনতার কি পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। প্রশ্ন, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটির নামকরণের সার্থকতা লেখো। আবার প্রশ্ন, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি। কবিতায় আর কোন কোন শাসকের নাম আছে? ফিলিপ কেন কেঁদেছিল? পরের প্রশ্ন, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই নাকি আলেকজান্ডার কে? এর তাৎপর্য লেখো। পরের প্রশ্ন, কে আবার গড়ে তুলল এতবার? কি গড়ে তোলার কথা বলা হয়েছে? কবি এই প্রশ্নের মাধ্যমে কি বলতে চেয়েছেন? এর পাশাপাশি তোমাদেরকে আমি আরো একটা অংশ দেখে যেতে বলবো, সেটা হলো এত যে শুনি বাইজেন্টিয়ামের প্রসঙ্গ উল্লেখ করো। সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? এই কথা বলার কারণ কি বা এর তাৎপর্য লেখো। এই কয়েকটি প্রশ্ন তোমাদেরকে বলবো ভালো করে প্র্যাকটিস করে যেতে। যারা মনে করেছো যে আমাদের পক্ষে এই প্রশ্নগুলো করা খুব কঠিন, এতগুলো প্রশ্ন তৈরি করা আর আমাদের পক্ষে সময় নয়, যারা নিজেদেরকে শেষ বেঞ্চের স্টুডেন্ট বলে মনে করো, তাদের জন্য আমি এখন মাত্র দুটো প্রশ্ন বলবো অলৌকিক থেকে। তোমরা যদি এই দুটো প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করে ফেলতে পারো, তোমাদের কোনো চিন্তা নেই। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এই কবিতাটা তোমরা শুধু জাস্ট ভালো করে বুঝে নাও, কারণ এখান থেকে শর্ট প্রশ্ন পড়লে তোমরা লিখতে পারবে। এবং 5 নম্বরের জন্য তোমরা অলৌকিক গল্পটাকে বেছে নাও। এখান থেকে আমি মাত্র দুটো প্রশ্ন বলবো, এই দুটো প্রশ্ন করলেই তোমরা 100% কমন পাবে। অলৌকিক থেকে প্রথম প্রশ্ন, গল্পটা পড়লেই হাসি পেত, হাসি পাওয়ার কারণ কি? অথবা এই প্রশ্নটাকে ঘুরিয়ে বলল, হাসান আবদালের নাম পাঞ্চা সাহেব হয়েছিল কেন? এই প্রশ্নটাকে আবার ঘুরিয়ে বলল, যারা পারে তাদের পক্ষে মোটেই অসম্ভব নয়। কারা কি পারার কথা বলা হয়েছে? গল্পটা আমাদের স্কুলেও শোনানো হয়েছিল। কোন গল্প স্কুলেতে শোনানো হয়েছিল? গুরু নানক দূরে বাবলা তলে অনুচর সহ বসে আছেন কেন? দেখো, একটা প্রশ্ন কত ভাবে আসতে পারে। এই প্রশ্নটাই আসতে পারে আবার পাথরের ব্যাপারটা নিয়ে মাস্টার মশাইয়ের সঙ্গে তর্কও করলাম। কোন বিষয়টা নিয়ে, কোন ব্যাপারে কথক বা লেখক মাস্টার মশাইয়ের সঙ্গে তর্ক করেছিল? দেখো, একটা প্রশ্নই কিন্তু অনেক ভাবে ঘুরিয়ে আসতে পারে। আবার তোমাদের আসতে পারে মায়ের মুখে শুনেছি গল্পটা। কোন গল্প লেখক তার মায়ের কাছে শুনেছিল? এতগুলো প্রশ্নের উত্তর একটাই হবে। তোমরা এই প্রশ্নটা অত্যন্ত যত্ন সহকারে মুখস্থ করে খাতায় লিখে প্র্যাকটিস করে নাও। আর একটা প্রশ্ন তোমাদেরকে বলবো,
পাঞ্চা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারে। কোন ঘটনার কথা লেখক জানতে পেরেছিল? অথবা প্রশ্ন আসতে পারে, কিছুদিন পর শুনলাম পাঞ্চা সাহেবের সাকা হয়েছে। সাকা কি, কেন হয়েছিল? একইভাবে কিন্তু উত্তর। আবার তোমাদের প্রশ্ন আসতে পারে, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল কিভাবে, এর পরিণতি কি হয়েছিল? এই কথা বলার কারণ কি? এইভাবেও কিন্তু প্রশ্নগুলো আসতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অংশটা। এই দুটো প্রশ্ন তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও। অলৌকিক থেকে যারা রিস্ক নিতে চাইছো না তাদের জন্য আমি বলছি আরো দুটো প্রশ্ন। অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন? পরে কিভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল, তার নিজের ভাষায় লেখো। এই প্রশ্ন যদি তোমরা তৈরি করে নাও, তোমাদের আর কোনো চিন্তা থাকবে না। আর একটা প্রশ্ন বলবো অলৌকিক থেকে, সেটা হলো অলৌকিক গল্পের নামকরণের সার্থকতা। আমি এর আগেই বলেছি যে নামকরণ কিভাবে লিখতে হয়, কোনো কঠিন না বিষয়টা। আর একটা তোমরা প্রশ্ন করতে পারো যে ছোট গল্প হিসাবে অলৌকিক কতটা সার্থক হয়েছে তা আলোচনা করো। এই প্রশ্নটাকে যদি তোমরা সময় থাকে তো একটু দেখে যেতে পারো। এরপর আসবো তোমাদের পরের সেগমেন্ট আমার বাংলা। তোমাদের যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রয়েছে আমার বাংলা, সেখান থেকে আমি তোমাদেরকে মাত্র 3টে গদ্য ভালো করে বলবো পড়তে। এই বছরের জন্য যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো হাত বাড়াও। তারপর তোমাদেরকে বলবো গাঢ় পাহাড়ের নিচে, এবং তারপর তোমাদেরকে দেখতে বলবো ছাতির বদলে হাতি, এই গদ্যটিকে। তোমাদের হাত বাড়াও থেকে প্রথম প্রশ্ন, তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো। লেখক কাকে, কিভাবে, কেন সাহায্য করতে বলেছেন? এই প্রশ্নটা এই বছরের জন্য 100% আসার চান্স কিন্তু রয়েছে। অথবা দিয়ে তোমরা ভালো করে আরো একটা প্রশ্ন প্র্যাকটিস করে নাও। সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করেছে। কে, কাদের শনাক্ত করেছে? খুনি কাদের বলা হয়েছে? আর একটা প্রশ্ন তোমরা একটু দেখে যাও, কিন্তু আজও সেই জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে, চোখ দুটি কার, তার এই মনোভাবের কারণ কি? জাস্ট এই 3টে প্রশ্ন হাত বাড়াও থেকে তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও। এরপর বলবো গাঢ় পাহাড়ের নিচে। প্রথম প্রশ্ন, কিন্তু হাতি বেগার আর চলল না। হাতি বেগার আইন কি, তা আর চলল না কেন? সেকেন্ড প্রশ্ন, গাঢ় পাহাড়ের নিচে বসবাসকারী অধিবাসীদের জীবনযাত্রার বর্ণনা দাও। 3 নম্বর প্রশ্ন, প্রজারা বিদ্রোহী হয়ে উঠল কার নেতৃত্বে? কেন প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল? রাবণের চিতা জ্বলছে তো জ্বলছে, রাবণের চিতার মতো আগুন ধরা কি উদ্দেশ্যে জ্বালানো হয়েছিল? এই কয়েকটি প্রশ্ন তোমাদেরকে বলবো একটু দেখে যেতে। এরপর তোমাদেরকে জানাবো ছাতির বদলে হাতি। এখান থেকে তোমাদের প্রথম প্রশ্ন, আর এক রকমের প্রথা আছে, নামকার প্রথা। প্রশ্ন, নামকার প্রথা কি? এই প্রথার কিভাবে অবসান ঘটেছিল? আর একটি প্রশ্ন তোমাদেরকে জানাবো, চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে। চেংমান কে? তার মাথায় কেন আকাশ ভেঙে পড়েছিল? এই দুটি প্রশ্ন করলে যথেষ্ট। তোমাদেরকে আমি জানাবো সাহিত্যের ইতিহাস থেকে। তোমাদের সাহিত্যে রয়েছে সিলেবাস অনুযায়ী বিজ্ঞান চর্চা, চলচ্চিত্র, চিত্রকলা এবং ক্রীড়া সংস্কৃতি। বিজ্ঞান চর্চা থেকে তোমাদেরকে আমি দেখতে বলবো এই কয়েকটি প্রশ্নকে। বাঙালির বিজ্ঞান সাধনায় জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। এই 4টি অংশকে তোমরা খুব যত্ন সহকারে প্র্যাকটিস করে নাও। চলচ্চিত্র থেকে তোমাদেরকে আমি 3টে প্রশ্ন জানাবো। বাংলা চলচ্চিত্রে ঋত্বিক ঘটক, মৃণাল সেন এবং সত্যজিৎ রায়ের অবদান লেখো। জাস্ট এই 3টে প্রশ্ন তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও। চিত্রকলা থেকে তোমাদেরকে প্রশ্ন দেবো আমি। বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়, রামকিঙ্কর বেইজ,
নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো। এরপর আছে ক্রীড়া। ক্রীড়া থেকে তোমাদেরকে আমি মাত্র দুটো প্রশ্ন জানাবো। প্রথম প্রশ্ন, রামায়ণে বর্ণিত অনুসারে দাবা খেলার স্রষ্টা কে? এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন তোমাদেরকে জানাবো, ভারতীয় ক্রিকেটে সৌরভ গাঙ্গুলির অবদান লেখো যদি পারো। আর একটা প্রশ্ন তোমরা দেখে যাও, ফুটবলে বাঙালির কৃতিত্ব আলোচনা করো। এরপর আসবো ভাষা অংশ থেকে। তোমাদের ভাষা থেকে আমি দুটো প্রশ্ন বলবো। প্রথম প্রশ্ন, শৈলবিজ্ঞান কি? শৈলবিজ্ঞান সম্পর্কে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা। নেক্সট প্রশ্ন ভাষা থেকে, ভাষা বিজ্ঞানের বহুল প্রচলিত শাখা কয়টি ও কি কি? যে কোনো একটি শাখার সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপর তোমাদেরকে আমি রূপতত্ত্ব থেকে দুটো প্রশ্ন করতে বলবো। প্রথম প্রশ্ন, রূপমূল কি? স্বাধীন ও পরাধীন রূপমূল কাকে বলে? উদাহরণ সহ লেখো। নেক্সট প্রশ্ন, প্রত্যয় কাকে বলে? ব্যবহারিক প্রয়োগ অনুযায়ী প্রত্যয়কে কয় ভাগে ভাগ করা যায়? প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও। রূপতত্ত্ব থেকে এই দুটো প্রশ্ন যথেষ্ট। এরপর তোমাদেরকে বলবো ধ্বনিতত্ত্ব থেকে মাত্র দুটো প্রশ্ন। অবিভাজ্য ধ্বনি কাকে বলে? উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট প্রশ্ন, উদাহরণ সহ গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনি কি তা আলোচনা করো। এরপর আসবো বাক্যতত্ত্ব। এখান থেকে তোমাদেরকে আমি মাত্র দুটো প্রশ্ন বলবো। এই বছরের জন্য যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাক্য থেকে তোমার ভালো করে প্র্যাকটিস করে নাও। গঠনগত দিক থেকে বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? উদাহরণ সহ প্রতিটি ভাগ আলোচনা করো। নেক্সট প্রশ্ন বলবো, বাক্যের অব্যবহৃত উপাদান বলতে কি বোঝো? উদাহরণ সহ লেখো। এই দুটো প্রশ্নের বাক্য থেকে যথেষ্ট। এই ছিল তোমাদের বাংলার সম্পূর্ণ সাজেশন। কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। সঙ্গে থেকো, ভালো থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে।